আজকের ক্লাসে যে টপিক এগুলো হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, ফাইল কনভার্সন, ইমেল ফাইন্ডিং এবং এখানে আরো একটা টপিক আছে, এটা অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে টাইপিং। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে টাইপিং জব। টাইপিং জবের মধ্যে কি কি পড়ে মূলত এগুলো আমরা জেনে নিব আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করি সর্বপ্রথম টপিক দিয়ে, এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। তো আমরা ওয়েব রিসার্চ করেছি, ওয়েব স্ক্র্যাপিং করেছি, এবার আসি ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিং মূলত যে কোনো কিছুর তথ্যকে স্ক্র্যাপ করে দেওয়া, ওয়েব স্ক্র্যাপিং এর মতোই, বাট আলটিমেটলি ডাটা স্ক্র্যাপিং এর যে কাজগুলো, এই কথার উপরে আমাদের মূলত পণ্যের তথ্যগুলো সংগ্রহ করার কাজকে বোঝায়। ঠিক আছে, তো পণ্যের তথ্যগুলো সংগ্রহ করতে আমরা আজকে একটা পেইড এক্সটেনশন ব্যবহার করার চেষ্টা করব এবং তারপরে আমরা যথারীতি আমাদের ফ্রি এক্সটেনশনটা ইউজ করব। তো পণ্যের তথ্য বলতে এখানে যে কোনো ধরনের তথ্য হতে পারে, যেমন দারাজ, অ্যামাজন, ইবে, যে কোনো জায়গার। তো আমি এখানে কোন একটা ইসে যাচ্ছি, দারাজেই আসি, দারাজ না, অ্যামাজনে আসি। অ্যামাজনে এসে যদি আমি এখন এখানে লিখে সার্চ করি শার্ট, শার্ট, এবং এগুলো রিকোয়ারমেন্ট আমি একটু জানাইতে চাচ্ছি যে বিষয়টা আসলে কেমন। এখানে ক্লায়েন্ট নিজের মার্কেট প্লেসে কোনো অ্যাড রান করাইতে চায় বা নিজের মার্কেট প্লেসকে অ্যাক্টিভ করতে চায়, সেক্ষেত্রে একটা মার্কেট প্লেস, ই কমার্স মার্কেট প্লেস বা ই কমার্স প্ল্যাটফর্মকে অ্যাক্টিভ করতে গেলে আমরা জানি যে পণ্যের তথ্য প্রয়োজন হয়। ঠিক আছে, তো পণ্যের তথ্যগুলো মূলত চাইলে তো আর হুট করে চলে আসে না, তাই না? এগুলো সংগ্রহ করতে হয়, আর এগুলো সংগ্রহ করার জন্যই মূলত ডাটা এন্ট্রারদেরকে হায়ার করা হয়। আর এগুলো সংগ্রহ করার উদ্দেশ্য কি থাকে? এগুলো সংগ্রহ করে এই তথ্যগুলো, অর্থাৎ এই পণ্যগুলোকে ক্লায়েন্ট কি করতে পারে? ক্লায়েন্ট প্রোভাইড করতে পারে। ঠিক আছে, সেই ক্ষমতা থেকেই সে আপনাকে বলবে পণ্যের তথ্যগুলো আমাকে সংগ্রহ করে দাও, এগুলো আমি আমার সাইটে অ্যাড করব। এবং আলটিমেটলি দেখবেন যে সাইটে ট্রাফিক বেশি সেখানে কিন্তু অনায়াসে অ্যাড রান করানোর সুযোগ থাকে, যেমন অ্যামাজন, ইবে, দারাজ। হ্যাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু আলটিমেটলি আপনারা জানেন যে অ্যাড রান করা মানে অ্যাড চলে আর কি। ঠিক আছে, বিভিন্ন সময় পপ আপ অ্যাড চলে আসে। ঠিক আছে, আপনারা জানেন অনেকেই। তো ঠিক তেমনি যে কোনো একটা মার্কেট প্লেস কে সচল করতে গেলে ক্লায়েন্টের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন, এবং সে যে ক্যাটাগরিতে ইনফরমেশন চাচ্ছে সেই ক্যাটাগরি গুলো হচ্ছে একজন ডাটা এন্ট্রারকে বলে যে আমার এই ক্যাটাগরি থেকে তথ্য প্রয়োজন, সেক্ষেত্রে সেই ক্যাটাগরি থেকে হচ্ছে তথ্যগুলোকে কালেক্ট করে দেয় আর কি। ঠিক আছে, ঠিক তেমনি আমরাও হচ্ছে কোন একটা ক্যাটাগরিতে আসছি, এটা যে কোনো ধরনের মার্কেট প্লেস থেকে হতে পারে। এমনকি ক্লায়েন্ট অনেক সময় মার্কেট প্লেস সাজেস্ট করে দেয় যে আমার অমুক মার্কেট প্লেস থেকে তথ্য লাগবে। তো যথারীতি প্রত্যেকটা মার্কেট প্লেসের ইন্টারফেসই সেম। তো আপনি এখানে কি করতে পারেন, যে কোনো মার্কেট প্লেসে গিয়ে ক্লায়েন্টের তথ্য অনুযায়ী মানে ক্লায়েন্টের দেওয়া কিওয়ার্ড অনুযায়ী তথ্য সার্চ করবেন এবং তারপরে হচ্ছে এগুলোকে স্ক্র্যাপ করবেন। তো এগুলোকে স্ক্র্যাপ করতে আমরা আজকে একটা এক্সটেনশন ইউজ করব, নতুন একটা এক্সটেনশন, এটার নাম হচ্ছে নো কোডিং ডাটা স্ক্র্যাপার। ডাটা স্ক্র্যাপার। তো দেখেন এখানে আমরা চলে আসছি নো কোডিং ডাটা স্ক্র্যাপারে। আচ্ছা, এই হচ্ছে নো কোডিং ডাটা স্ক্র্যাপারের চেহারা। ঠিক আছে, তো এখন এই স্ক্র্যাপার দিয়ে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করব? যথারীতি অন্যান্য স্ক্র্যাপার গুলোর মতো এখানে নো কোডিং ডাটা স্ক্র্যাপারের ব্যবহার নিয়েও কি করা আছে, একটা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে প্রক্রিয়াটা আজকে জানবো। হ্যাঁ, আচ্ছা, ওয়েট, হ্যাঁ, তো এখন এটাকে অ্যাড করতে হবে আমাদের। অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড এক্সটেনশন অ্যাড করে নিলাম এক্সটেনশন। আচ্ছা, এইটা অনেকটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতোই কাজ করে, বাট এইটা কিন্তু একটা পেইড এক্সটেনশন। তো এটা দেখার মূলত আরো একটা উদ্দেশ্য আছে আমাদের, এটা এক্সপেরিয়েন্স করা যে পেইড এক্সটেনশন মূলত আমাদের সঙ্গে কেমন আচরণ করে, এটা দেখা। ঠিক আছে, তো আমরা চলে আসি আমাদের মেইন পেজে। আমরা আমাদের যে এক্সটেনশন আছে এটাকে হচ্ছে পিন করে নিই, নো কোডিং ডাটা স্ক্র্যাপারটাকে পিন করে নিলাম। এবং যথারীতি আমরা জানি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ক্ষেত্রে, আমি একটু এটা ক্লোজ করে দিচ্ছি, এখানে আপনাদের সাইন আপ করা লাগবে না এরকম। হ্যাঁ, তো আমরা যেমনটা জানি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আমরা যে পেজ থেকে তথ্য সংগ্রহ করতে চাই সেই পেজ থেকে ক্লিক করে দিলে পরে আলটিমেটলি তথ্যগুলো সংগ্রহ করে ফেলে। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের এই ইনস্ট্যান্ট নো কোডিং ডাটা স্ক্র্যাপারটাও কাজ করে থাকে, বাট এটা একটু ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। কিরকম? যদি আমি এখন চাপ দিই এটাতে, দেখেন ও কিন্তু কোনো তথ্য সংগ্রহ করে নাই, বরং আমাকে বলছে যে ভাই তুমি সাইন আপ করো বা লগ ইন করো এখানে তোমার অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে, লগ ইন করলে কি পাবা? 100টা ফ্রি ক্রেডিট পাবা, তারপর এখানে তোমার কিছু ফিচার এনেবল করতে পারবা,
কিপ ইউর ওন রেসিপিস, এখানে তুমি নিজের ইচ্ছা মতো গঠন তৈরি করে তথ্য সংগ্রহ করতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং এটাই যে কোনো একটা প্রিমিয়াম বা পেইড সাবস্ক্রিপশন নিতে প্রয়োজন হয় এমন কোনো এক্সটেনশন বা টুলের বৈশিষ্ট্য যে সেখানে লগ ইন করতে হয়। আপনারা কিন্তু দেখেছেন আমাদের প্রিভিয়াস যে এক্সটেনশন গুলো আমরা এক্সপেরিয়েন্স করেছি, কাজ করেছি, ওয়েব স্ক্র্যাপার বা হইতে পারে হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে কিন্তু কোন রকম অ্যাকাউন্ট লগ ইন করতে হয় নাই। আমরা মুক্তভাবে এখানে জাস্ট ক্লিক করেছি বা নিজের কমান্ড গুলো রেডি করছি, সাইট ম্যাপ রেডি করছি, করে রান করে দিয়েছি, ওরা রান করছে আর তথ্যগুলাকে আমাদেরকে কালেক্ট করে দিছে। বাট এটা এরকম হবে না এখানে। আচ্ছা, তো এখানে জাস্ট নেক্সট নেক্সট করলে আমাদেরকে প্রত্যেকটা জায়গার পরিচিতি দেবে, এটা প্রয়োজন নাই। আমরা এখানে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এই প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্টে সাইন আপ করবো আমাদের। হ্যাঁ, তো আপনাদের যে গুগল অ্যাকাউন্ট এখানে অবশিষ্ট থাকবে, মানে সাইন আপ করা থাকবে, সেটা দিয়েই মূলত লগ ইন করতে হবে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে। এছাড়া যদি আপনি অন্য কোনো ইমেল দিয়ে লগ ইন করতে চান তাও করতে পারেন, এখানে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমাদের পেজটা চলে আসুক। তারপরেও তারা অনেকে এরকম করেছে কি, ইমেল এবং নিজের পাসওয়ার্ড এখানে দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলতেছে, স্যার আমার তো ইমেল আর পাসওয়ার্ড এখানে হচ্ছে না, পাসওয়ার্ডটা কি দিব বলেন, আমাকে জিজ্ঞেস করতেছে। তো এই ধরনের কাজ যেন আমি আপনাদের মধ্যে না দেখি, ঠিক আছে? কারণ আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট প্রিভিয়াস ব্যাচ গুলোর তুলনায়, তো সেক্ষেত্রে প্লিজ এদিকে খেয়াল দিবেন যে আমি কি বলি। আচ্ছা, তো এখানে সাইন ইন উইথ গুগল, যে কোনো প্ল্যাটফর্মে আপনি গুগল থেকে সাইন ইন করলে কি হয়, ওই প্ল্যাটফর্মটা নিজের প্রয়োজনের যত সকল তথ্য গুগলের থেকে সংগ্রহ করে। আবার আপনি যখন গুগল থেকে এই অ্যাপসটাকে ডিসকানেক্ট করে দেন বা এক্সটেনশনটাকে, তখন গুগল তার ওই তথ্যগুলো আবার নিয়ে নেয়, রেকর্ড গুলো নিয়ে নেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সুবিধা যে তথ্যগুলো আপনি সরাসরি তাকে দিচ্ছেন না, আবার রেজিস্টার করলে তথ্য কিন্তু এই ফাইলে বা এই প্রোফাইলে আপনি এই করতেছেন, নিবন্ধন করতেছেন। এত জটিল কঠিন প্রক্রিয়া আমাদের যেতে হবে না, আমরা সরাসরি এখানে সাইন ইন উইথ গুগল করব, এটা সব ক্ষেত্রেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যে এক্সিস্টিং গুগল অ্যাকাউন্টটা আছে সেটা নিয়েও আমরা কন্টিনিউ করতে পারি, অথবা আমরা আমাদের নতুন যে গুগল অ্যাকাউন্ট এটা দিয়েও, নতুন বলতে আমাদের কোন একটা গুগল অ্যাকাউন্ট অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি কন্টিনিউ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে এসে নিজেদের ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এটা নিয়ে কন্টিনিউ করছি যেহেতু আমাদের অলরেডি এক্সিস্ট আছে এটা। আচ্ছা, কন্টিনিউ করলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এখানে কন্টিনিউ করলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু এই যে লগ ইন হয়ে গেছে, এবার লগ আউট করতে বলতেছে। তো এই পেজে আর আমাদের কোনো কাজ নাই, আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন এই যে এখানে দেখাচ্ছে। পাসওয়ার্ড আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বাট এটা করতে পারবো না এখন, বিকজ, আচ্ছা পারবো নাকি, হ্যাঁ পারতেছি, বাট এটার কোনো প্রয়োজন নাই, এটা করবেন না আপনারা একটু। ঠিক আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন এ পর্যন্তই থাক, এটাকে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিবেন। আর এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে আপনি ডিলিট করে দিলে আবার এভাবেই লগ ইন করতে পারবেন। যদি পাসওয়ার্ড দিয়ে দেন, সেকেন্ড টাইম আর লগ ইন করতে গেলে পাসওয়ার্ড চাইবে, তখন আবার বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তাই পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে ক্লোজ করে দিবেন, এটারও আমার কোনো প্রয়োজন নেই। এবার দেখি, আমি যদি এখন আমার মেইন পেজটা থেকে এটাকে ক্লিক করি, ক্লিক করলে পরে দেখেন কি আসে। ক্লিক করলে পরে আমার অ্যাকাউন্ট সাইন ইন হয়ে গেছে। মাই রেসিপিস, কোনো রেসিপি আমার নাই। পাবলিক রেসিপিস মানে বহুল ব্যবহৃত যেগুলো, সেগুলো আমার নাই। এরপরে কি আছে, ফেভারিট, আমার পছন্দের কোনো অংশ আছে কিনা, সামথিং লাইক দ্যাট, ওরকম। তো এগুলো আমাদের দেখতে হবে না, আমরা মাই রেসিপিতে এসে এই তথ্যগুলোকে সংগ্রহ করব কিভাবে। আপনাদেরকে যদি আমি বলি, এখানে দুটো ধরনের স্ক্র্যাপিং টেকনিক আছে, আর এটা কিন্তু এমন না যে আমি ক্লিক করলাম আর স্ক্র্যাপ হয়ে গেল, এরকম না। আমাদের বেছে নিতে হয় যে আমি কোন ধরনের স্ক্র্যাপিং টেকনিক ইউজ করব, প্রো নাকি অটো। ঠিক আছে, তো প্রোটা হচ্ছে বলতে বাকি রাখে না যে এটা হচ্ছে আমরা টাকা দিয়ে যখন কিনবো তখনই প্রোটা পাবো, এছাড়া পাবো না। আর অটোটা কখন, অটোটা হচ্ছে আমি ফ্রি মোডে এই যে 100টা ক্রেডিট বা 100টা ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমি অটো দিলে পরে কিন্তু স্ক্র্যাপ হয়ে যাবে তথ্যগুলো, তাই না? তো আমি এখানে অটো স্ক্র্যাপে ক্লিক করছি, আর এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতোই এই পুরো পেজটাকে রিড করবে, এবং ফর দ্য ফার্স্ট টাইম এটা একটু সময় নেবে, বাট সেকেন্ড টাইম থেকে এটা কখনোই ওরকম সময় নিবে না। ঠিক আছে, তো এটা সংগ্রহ হয়ে গেল, এবং যেহেতু এটা প্রো একটা স্ক্র্যাপিং টুল, সেক্ষেত্রে আমাদের এখানে কি আছে, ওয়েট, হ্যাঁ এটা এক্সিট করে দেবেন। আচ্ছা, এখানে আমি অটো স্ক্র্যাপ দিচ্ছি। আচ্ছা, ও কন্টিনিউ করুন, ডিটেক্ট করছে।
আচ্ছা, যেমনটা বলছিলাম, এটা কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বা অন্য স্ক্র্যাপারদের মতো না যে একবারে পর পর অনেকগুলো পেজ আমি করে নিতে পারবো। হ্যাঁ, আমরা করতে পারবো যদি প্রিমিয়াম নেই, তাহলে নইলে না। ঠিক আছে, ওয়েট, হ্যাঁ, নইলে না। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়, এখানে হচ্ছে আমরা একটা পেজ কালেক্ট করতে পারবো, পরবর্তী পেজে গেলে পরবর্তী পেজ কালেক্ট হবে, এরকম। ঠিক আছে, আচ্ছা এটা একটু কালেক্ট হোক, সময় নিই। আচ্ছা, অ্যামাজনে সম্ভবত কালেক্ট হবে না, এখানে আমার প্রবলেম হচ্ছে, আমি অন্য একটা প্ল্যাটফর্মে চলে যাই, দেখি আলাদা হয় কিনা। আসি, তো চলে আসছে, দেখি এখান থেকে একটু রান করার চেষ্টা করি। অটো স্ক্র্যাপ, আচ্ছা খেয়াল করেন এখানে ডিটেক্ট ওয়ান লিস্ট ডাটা অন দ্য হোল পেজ, একটা লিস্ট পেয়েছে। ঠিক আছে, ইফ আচ্ছা ইজ নট দ্য টার্গেটেড টেবিল। আচ্ছা, আমি এটা একটু ক্লোজ করে দিয়ে বলতেছি, এখানে হচ্ছে ভাই হ্যাঁ, ও একটা টেবিল বলতে বোঝাচ্ছে পুরো একটা পেজে যে কটা তথ্য আছে সবগুলো মিলে হচ্ছে একটা টেবিল। ঠিক আছে, এই যে এইটা। ঠিক আছে, আর এখানে বলতেছে সেট দ্য টেবিল। তো এখানে এই প্রিমিয়াম এক্সটেনশনের বৈশিষ্ট্যটা কি, আর এটা আর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এখন দেখেন এখানে কিন্তু কলাম আছে, এই একটা কলাম, এই একটা কলাম, খেয়াল করছেন? তো এখান থেকে আপনার যেটা যেটা লাগবে সেটা রাখবেন, যেটা লাগবে না রাখবেন না। প্রথমটা আছে দেখেন, এটা কি প্রোডাক্টের নাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার বৈশিষ্ট্য এই, যখন আমি প্রোডাক্ট নেমের কলামে ক্লিক করব, এখানে ওই প্রোডাক্ট নেম গুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন, দেখছেন সিলেক্ট হয়ে গেছে। ঠিক তেমনি আমি যদি এই যে লিঙ্ক এখানে ক্লিক করি, তাও কিন্তু প্রোডাক্টের নামগুলো সিলেক্ট হচ্ছে। তার মানে কি, এই যে লিঙ্ক গুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা নামের বা প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল লিঙ্ক। তারপরে কি আছে, তারপরেটা হচ্ছে যে কারেন্ট প্রাইস, তাই না? এই যে এটা যদি আমি এখানে ক্লিক করি, এটা দেখাবে যে এই ছকে যে আছে সে হচ্ছে কারেন্ট প্রাইস। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কলাম 2 তে কম্পেয়ার এট প্রাইস আছে, এই দেখেন কম্পেয়ার এট প্রাইস গুলা সিলেক্ট করে ফেললাম। এরপরে আছে কলাম 3, এখানে আছে ডিসকাউন্ট রেট গুলা। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আপনাদের রিভিউ। ঠিক আছে, রেটিং গুলা, এই যে দেখেন রেটিংস কাউন্ট 30, তারপরে এত এত এরকম, এগুলো কাউন্ট করে ফেলছে। তারপরে কি আছে, ফ্রি শিপিং নাকি, এটা কোন দেশ থেকে কোন দেশে করা হচ্ছে, ডেলিভার করা সুযোগ আছে, বা শিপিং ফ্রি নাকি কস্টলি, এই বিষয়টা। ঠিক আছে, বা এরা শুধুমাত্র বাংলাদেশে ফ্রি শিপিং দিচ্ছে, সামথিং লাইক দ্যাট, এরকম। তো এটা আমাদের লাগবে না। ঠিক আছে, তারপরে কি কি আছে দেখি। তারপরে আছে হচ্ছে প্রোডাক্টের পুরো প্রোডাক্টের লিংক ইউআরএল। আচ্ছা, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইমেজের ইউআরএল আছে, ইমেজের ইউআরএল ক্লায়েন্ট চাইতে পারে। তো এখানে মূলত ক্লায়েন্টের চাহিদা থাকে হচ্ছে প্রোডাক্টের নেম, প্রোডাক্ট নেম, তারপরে থাকে হচ্ছে প্রোডাক্ট ইউআরএল, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক, তারপরে থাকে হচ্ছে প্রোডাক্টের কারেন্ট প্রাইস, সি প্রাইস, সি প্রাইস। ঠিক আছে, এটা আমি জাস্ট করে দিলাম, সি প্রাইস। তারপরে হচ্ছে ভাই কম্পেয়ার প্রাইস, তাই না? কারেন্ট প্রাইস, আরেকটা আছে, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, এমপিটি কম্পেয়ার প্রাইস, কম্পেয়ার প্রাইস। এবং তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট আমরা কমিশন হিসেবে ধরতে পারি, বাট এটা ডিসকাউন্টে লিখবো, ডিসকাউন্ট। সরি, ডিসকাউন্ট। তারপরটা হচ্ছে রিভিউ বা রেটিং, রেটিংস। তারপর হচ্ছে ইমেজের লিংক, ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল। ঠিক আছে, তো এই হচ্ছে তথ্য সংগ্রহের বিষয়। এবং আলটিমেটলি এরপরে আমরা এখান থেকে নেক্সট বাটন লোকেট করে দিতে পারি, যেমনটা আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে দেখেছিলাম। বাট এখানে দেখেন লোকেশনটা দেওয়ার যে অপশনটুকু, অর্থাৎ এই যে এই সাইডে তো আমাদের লোকেশন, এটা কিন্তু হাইড হয়ে গেছে, তাই না? আর এটাকে এই যে বার ধরে যে আপনি সরাবেন এপাশ ওপাশ, এরকম কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের এই যে উপরে টপ কর্নারে দেখেন, টপ রাইট কর্নারের দিকে ক্রসের ঠিক বাঁ দিকে একটা অপশন আছে এপাশ ওপাশ করার জন্য। যদি এখানে ক্লিক করি,
তাহলে এটা মুভ হয়ে বাঁ দিকে চলে আসবে, তখন আমরা আমাদের পেজ নাম্বার দেখতে পাবো। আবার এখানে ক্লিক করলে মুভ হয়ে ডান দিকে চলে আসবে। ঠিক আছে, তো পেজ নাম্বার দেখতে হলে তো এটাকে বাঁ দিকে নিতে হবে। এখানে ক্লিক করি, ক্লিক করে এরপর লোকেট নেক্সট বাটনে এসে এই নেক্সট বাটনটা লোকেট করে দিতে হবে। আলটিমেটলি এ নিজে নিজেই লোকেট করে নেবে। দেখেন আমি যখন এই বাটনে ক্লিক করি তখন এ কিন্তু একটা রিয়াকশন দেয়। ঠিক আছে, খেয়াল করবেন। আমি একটু আপনাদেরকে দাগ দিয়ে দেখাই যে রিয়াকশনটা আসলে কিভাবে হচ্ছে। আমি যখন এখানে ক্লিক করব তখন এটা রিয়াক্ট করবে। ঠিক আছে, তাহলে দেখি, এই দেখেন আমি যখন এই বাটনে ক্লিক করবো ওই যে ওটা রিয়াক্ট করতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখছেন? আচ্ছা, তো এইটা জাস্ট ওই বাটনটাকে সিলেক্ট করার জন্য এখানে, তারপর হচ্ছে আমরা এটাকে রান করাইতে পারবো। এবার কথা হচ্ছে কি ভাই, এটাকে রান করাইতে গেলে কি হবে? রান হবে না, হবে না, বিকজ রান করাইতে গেলে আমাদের এটার প্রিমিয়াম সেকশন প্রয়োজন, বাট ওটা নাই। যাই হোক, এখান থেকে আপনাদের ডাটাগুলো সেভ করতে কি করতে হবে, এখানে সেভ দ্য টেবিলে ক্লিক করবেন। সেভ দ্য টেবিলে ক্লিক করলে আপনার তথ্যগুলো কি নামে সেভ করবেন, এটা এক্সেলেই ডাইরেক্টলি সেভ করে দিবে, অন্য কোনো ফাইলে দিবে না। যাই হোক, এক্সেলে আপনার তথ্যগুলো কি নামে দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নো কোডিং, আর এটাকে আমি ডেস্কটপে সেভ করছি। কেমন? সেভ করে দিলাম, আর এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এবার এটাকে ওপেন করতে চাইলে এই যে ডাবল ক্লিক করে ওপেন করছি। জাস্ট মিনিট প্লিজ। হ্যাঁ, এই দেখেন ওপেন হয়ে গেছে। আর এখানে আমরা যা যা তথ্য চেয়েছি এটাকে এডিট এনেবল করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা এখানে যা যা তথ্য চেয়েছি সব তথ্য দেখবেন অ্যাভেলেবেল আছে এখানে। একটু কলাম হচ্ছে অটোফিট করে দিচ্ছি। আমরা কিছু কিছু তথ্য একটু ছোট রাখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এই রেখে দিলাম। ঠিক আছে, এটা একটু বড় করে দিই যেহেতু নাম। ঠিক আছে, আর এই তথ্যগুলোকে যদি আপনি আলটিমেটলি একটু সাজাতে চান সেক্ষেত্রে সাজাবেন এইভাবে। এখানে পুরোটা আমি সিলেক্ট করে, আশা করি এই যে এটা হচ্ছে ফরম্যাটিং বলে, এই যে আমি তথ্যকে সাজাচ্ছি এটাকে প্রক্রিয়াকরণ করা বলে বা সাজানো বলে। পুরোটা সিলেক্ট করে, পুরোটা না, আমি জাস্ট এই কটা কলাম সিলেক্ট করে দিয়ে এই কটাতে টেক্সট র্যাপিং দিয়ে দিলে এই টেক্সট র্যাপিং এর জন্য এই সবগুলো তথ্য মাঝ বরাবর এভাবে ভাঁজ হয়ে একটা ছকের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা মজার জিনিস। আমরা চাইলে প্রত্যেকটা প্রোডাক্টকে নিয়ে ধরে সিলেক্ট করে, দেখেন প্রায় 48-41টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। সবগুলোকে নিয়ে আমি সবগুলোকে মাঝ বরাবর বাঁ দিকে এই করে দিতে পারি। ঠিক আছে, এটা বাঁ দিক বরাবর এরকম অ্যালাইন করে দিলাম, ডান। এই হচ্ছে বিষয়। এরপরে আমি এটাকে ছকে অ্যাড করতে পারি। ঠিক আছে, ছক দিতে কি করা যেতে পারে, ছক দিতে এটাকে এই যে এখান থেকে টেবিল দিই, বর্ডার দিয়ে আমরা টেবিল দিতে পারি। এছাড়া এই যে এখানে টেবিল স্টাইল আছে। ঠিক আছে, টেবিল স্টাইলে আমরা এখানে খুব চমৎকার চমৎকার সব স্টাইল দিয়ে আমাদের টেবিলটাকে ফিল আপ করতে পারি। এখানে খেয়াল করছেন আশা করি। ফিল আপ, এই দেখেন। ঠিক আছে, এরপরে আমরা এই যে আমাদের মেইন যে লেখাগুলোকে একটু বড় করে দিতে পারি। আচ্ছা, আর এই যে অ্যারো এগুলো মূলত জাস্ট আপনার সুবিধার্থে দেখানো, এমনিতে এগুলোর কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, ফিল্টার গুলো এখান থেকে সরাই দিতে, এই তো আমাদের তথ্য রেডি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন এই তথ্যগুলোকে আপনারা হোমওয়ার্ক হিসেবে জমা দিতে কি করবেন, পুরোটা ব্লক করে গুগল শিটে নিয়ে যাবেন এবং গুগল শিট থেকে হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে, এবার আসি আমাদের এই যে ডাটা স্ক্র্যাপিং এর যে কাজ, এটা তো দেখলাম যে প্রিমিয়াম যে ওয়েবসাইট বা প্রিমিয়াম যে এক্সটেনশন, এটা দিয়ে আমরা খুব লিমিটেড অ্যামাউন্টের মধ্যেই কাজ করতে পারি। ঠিক আছে, তো এখন এটা দিয়ে যদি আমি আনলিমিটেড ইনফরমেশন নিতে চাই তাহলে কোন এক্সটেনশন ইউজ করবো? তাহলে কি নো কোডিং ডাটা স্ক্র্যাপার ইউজ করবো? না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আমাদের পুরনো ছোট ভাই, সে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে কি করবো, জাস্ট ওপেন করে এটাকে একবার রিফ্রেশ দিয়ে দিচ্ছি। ক্রেডিট 41টা থেকে 48টার মধ্যে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে জাস্ট ক্লিক করা দেন। ঠিক আছে, এটা ওপেন হয়ে নিজে থেকে রান হওয়া শুরু হবে।
আর দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে 40টা কালেক্ট হয়ে গেছে এবং আলটিমেটলি এই ফ্রি অ্যাকাউন্টটাই আপনি ইউজ করতে, সরি ফ্রি এক্সটেনশনটাই ব্যবহার করতে পারেন। জাস্ট একটা প্রিমিয়াম এক্সটেনশন কাজ কিভাবে করে থাকে এটা জানার জন্য আমাদের আজকে নকরিং ডাটা স্ক্র্যাপারটা দেখা, বাট আলটিমেটলি আমরা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে বরাবরের মতো সবসময় কাজ করব। ঠিক আছে, আর যেমনটা আমরা জানি যে আমরা এখান থেকে লোকেট নেক্সট বাটন করে অন্য এই যে এখানে নেক্সট বাটনটা লোকেট করে দিলে এই যে স্টার্ট ক্রলিং দিলে এখানে আমাদের পরপর পেজগুলোকে কালেক্ট করতে শুরু করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং আমাদের এখানে আমি একটু ক্রলিংটা স্টপ করে দিই, 120টা কালেক্ট হয়ে গেছে দেখছেন। তো এখন কথা হচ্ছে কি ভাই, আমাদের এই নো কোডিং ডাটা স্ক্র্যাপারে আর মতো কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ফাংশন করে না। অর্থাৎ এই যে কোন কোন কলামে কি কি আছে এটা ক্লিক করলেই ওই তথ্যগুলো এভাবে সিলেক্ট করে দেখায় না। ঠিক আছে, হ্যাঁ ওয়েব স্ক্র্যাপারও ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন এক মিনিট প্লিজ। হ্যাঁ, তো দেখেন এইখানে আছে কি এইচআরএফ, এটা হচ্ছে লিঙ্ক, আপনাদের প্রোডাক্টের লিঙ্ক, তাই না? এই যে বিডি প্রোডাক্ট বিডি প্রোডাক্ট লেখা। এছাড়া এটা আসলে কিসের পেজ তা আপনি একবার দেখতে পারেন। এরপর দেখেন এখানে ইমেজের লিঙ্ক শুরুতে চলে আসছে। তারপরে কি আছে, তারপরে আছে টাইটেল, আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল, তারপরে এখানে কারেন্সি, কারেন্ট প্রাইস, তারপরে এটা হচ্ছে কম্পেয়ারেড প্রাইস, তারপরে হচ্ছে ডিসকাউন্ট, তারপরে হচ্ছে রেটিংস এন্ড রিভিউ। ঠিক আছে, এরপরে কি আছে ফ্রি শিপিং, এটা আমাদের লাগবে না। তো এই হচ্ছে তথ্যগুলা, আপনারা চাইলে এখান থেকেও লিঙ্ক পরিবর্তন করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে লিঙ্ক না সরি নাম পরিবর্তন করে নিতে পারেন। ও সরি, এটা হচ্ছে প্রোডাক্ট কোন পেজ থেকে দিছে সেই পেজের তথ্য, এই পেজের তথ্য আমাদের লাগবে না। এরপরে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট নেম। ঠিক আছে, তো এভাবে আপনি সাজিয়ে এই তথ্যগুলো মূলত আমাদের প্রয়োজন হয়। তো ডাটা স্ক্র্যাপিং এর ক্ষেত্রে আমাদের কি কি তথ্য প্রয়োজন হয়? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইউআরএল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কম্পেয়ারেড প্রাইস, প্রোডাক্টের রেটিং, এই তথ্যগুলো মূলত আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, আর অপশনাল জাস্ট ডিসকাউন্টটা রাখলাম আমি, যে যদি চাই দিলে দিয়ে দিলেন, না চাইলে নাই বাদ। ঠিক আছে, এই তথ্যগুলো মূলত ক্লায়েন্ট চেয়ে থাকে। এরপরে যথারীতি আপনারা জানেন আপনারা তথ্যটাকে কপিও করতে পারেন এখান থেকে, অথবা এক্সেল অথবা সিএসভি তে ডাউনলোড করে কাজ করতে পারেন। এক্সেল এ ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন যদি তথ্য এইটুকুই হয়। আচ্ছা, আর কেটে দেওয়া জিনিস ফেরত আনতে রিসেট কলামস। আর এখানে সম্পূর্ণ স্ক্র্যাপিং শেষ হয়ে গেলে কিন্তু এখানে দেখায় যে নো পেজ টু স্ক্র্যাপ অথবা নো ডাটা টু স্ক্র্যাপ এরকম দেখায়। ঠিক আছে, আর যদি তার আগে শেষ হয়ে যায় দেখবেন এখানে ইনক্রিজ দ্য ম্যাক্সিমাম ডিলে এরকম একটা অপশন দেখাবে। সেক্ষেত্রে আপনি এই ডিলেটা বাড়িয়ে নেবেন 30, 40, 70 এরকম করে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিংটাকে বুঝেছি সবাই? বুঝেছি কি? একটু চ্যাট সেকশনে জানান কেমন। বিষয়টা আহামরি জটিল কঠিন না, এগুলো আমাদের আয়তের কি আওতার মধ্যেই থাকা কাজগুলা। ঠিক আছে, এরপরে আমরা আমাদের ইজি টপিক সেকেন্ডটাতে যাই, যেটা হচ্ছে ফাইল কনভার্সন। ফাইল গুলো কিভাবে কনভার্ট করে এবং ফাইলের কি কি রূপ থাকে এগুলো আমাদের একটু জানা দরকার। আমি একটা দেখাবো এবং বাকিগুলো আপনারা বুঝে করে নেবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো এরপরে আসি কোথায়, হ্যাঁ ফাইল কনভার্সন। তো আমি কোন একটা এক্সেল শিটে যাই, এই একটা এক্সেল শিট চলে আসলাম। আসার পরে এখানে আমি সবগুলো তথ্য ই করে দিব, ডিলিট করে দিলাম। পারফেক্ট, আচ্ছা এখানে ওকে, এটা এরকম থাক, সমস্যা নেই। আচ্ছা আমি এখানে একটা ছক কষি, ছকটা হচ্ছে এরকম, নেম আর একটা হচ্ছে রোল, রোল। ঠিক আছে, তো এখানে আমি নেম দিলাম ফাইন করিম, করিম তো রোল হইতে পারে না, এখানে দিই এখানে রোল দিয়ে দিচ্ছি হচ্ছে 1, 2
আর বাকিগুলো। এবার এটাকে আমি কোন একটা টেবিলে সাজাই, এই যেভাবে একটা টেবিল দিয়ে দিচ্ছি, টেবিল দিয়ে এখানে কোন একটা রঙও দিয়ে দিলাম। আচ্ছা, ডান। এবার এই তথ্যটাকে আমি একটা পিডিএফ হিসেবে সেভ করতে চাই, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এটাকে পিডিএফ করতে হলে আমরা এখানে ফাইলে আসব, ফাইলে এসে এখান থেকে আমরা এক্সপোর্ট না সরি সেভ অ্যাজ করব বা সেভ করব। সেভ করলে ওরা বলবে কোথায় সেভ করতে চাও, পিসিতে, ক্লাউডে, নাকি কম্পিউটারের কোনো ব্রাউজারে। তো আমি এখানে কম্পিউটারের কোনো একটা ফোল্ডারে সেভ করব, তাই ব্রাউজ করলাম। ব্রাউজে এসে এখান থেকে আমি ডেস্কটপ বা অন্য সাইটেও দিতে পারতাম যেখানে নিতে চাই। তো আমি এখানে ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে এই নো কোডিং লিখে আমি এটাকে ব্রাউজ করব। তার আগে দেখেন এখানে কি লেখা, সেভ অ্যাজ টাইপ। এই যে সেভ অ্যাজ টাইপ, কোন ফাইল হিসেবে এটাকে আপনি সেভ করতে চাচ্ছেন। তো এখানে আমি এক্সেল ওয়ার্ড বুকে আসি, এসে এখান থেকে কি করব, এখান থেকে দেখেন পিডিএফ লেখা, ঠিক আছে? তো পিডিএফ দিতে পারি। এছাড়া এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকতে পারে এমন সকল ফাইল এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই দেখেন সিএসভি এর কতগুলো ভেরিয়েন্ট আছে, সিএসভি, এমএস ডস, সিএসভি, আচ্ছা ম্যাকিনটস, আচ্ছা ওটা কি আছে, তারপরে সিএসভি কমা ডেসিমেট, ডেলিমিটেড, এরকম কিছু একটা। দেখো অনেকগুলোই মোড আছে, সিএসভি ইউটিএফ, ঠিক আছে, কমা ডেলিমিটেড আছে, অনেকগুলো আছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আপনি অ্যাভেলেবেল আরো অনেক অপশন পেয়ে যাবেন। তো আমরা আপাতত হচ্ছে পিডিএফ করছি, এটাকে পিডিএফ করে এই যে এখানে ডেস্কটপে সেভ করে দিলাম, সেভ। আচ্ছা, সেভ করার পরে আমাদের এই ফাইলটা দেখেন, আমি আমাদের এক্সেলটাকে ক্লোজ করে দিব। তার আগে একটু দেখে নিই আমাদের এই ফাইলটা যে আমি সেভ করলাম পিডিএফ হিসেবে, সেটা কিভাবে আসছে। এইভাবে এটা জমা হয়েছে পিডিএফ এ, ঠিক আছে? একটা টেবিল আসছে, টেবিলের মধ্যে যেমনটা আমি লিখে দিয়েছিলাম ঠিক তেমনটা। এবার আমরা এই তথ্যটাকে, আমি একটু এক্সেলটা ক্লোজ করে নিই এই ফাইলটার। আচ্ছা, তো এক্সেলটা ক্লোজ করে দিলাম। এবার এরকম পিডিএফ আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়েছে, বা এরকম আরো অনেক দিছে। ক্লায়েন্ট কখনোই একটা দুটো পিডিএফ দিবে না, ঠিক আছে? কারণ একটা দুটো পিডিএফ আপনি হাতে লিখে দিতে পারেন, অথবা এই ফাইলটাকে আপনি এক্সেল দিয়ে ওপেন করলে পরে এটা কনভার্ট হয়ে যাবে একাই, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কি, এই ফাইলটাকে আমরা, মোবাইলে তো আর এরকম সুযোগ সুবিধা নাও থাকতে পারে, তাই না? তো এই ফাইলটাকে আমরা কনভার্ট করবো কিভাবে? এই ফাইলটাকে কনভার্ট করতে আমরা লিটারেলি, ক্লায়েন্ট কি বলেছে, ধরেন ক্লায়েন্ট বললো এই পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করে দাও, তাহলে আমরা এই ফাইলটাকে নিয়ে চলে যাবো অনলাইনে, এবং অনলাইনে গুগলে সার্চ করব, সরাসরি এই ফাইল কনভার্টিং এরিয়াটাকে সার্চ করব, যে কি করতে বলছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট বলছে পিডিএফ কে পিডিএফ টু এক্সেল করতে, এক্সেল সার্চ করতে। এভাবে করতে বললে দেখবেন এখানে অনেকগুলা, এই হচ্ছে অ্যাডোবি আর্ট রিডার, সরি এটা হচ্ছে অ্যাডোবি আর্কবট, আর্কব্যাট, অ্যাক্রোবট, সরি অ্যাক্রোবট। তো এইটা দিয়ে আপনি হচ্ছে পিডিএফ কনভার্ট করতে পারবেন যে কোনো ফাইলে। তো এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, এটা খুব চমৎকার একটা সফটওয়্যার, যারা কম্পিউটার আছেন ব্যবহার করতে পারবেন। এছাড়া আমাদের কাজ সফটওয়্যার দিয়ে না, মূলত আমরা ওয়েবসাইটে ট্রাই করবো। তো ওয়েবসাইটের মধ্যে জনপ্রিয় আছে আই লাভ পিডিএফ, স্মল পিডিএফ, এগুলোর যে কোনো একটাতে যাবেন, গেলে যেহেতু এটা আপনি অলরেডি লিখে দিয়েছেন গুগলকে, তো এ সরাসরি এই কনভার্ট পিডিএফ টু এক্সেল এভাবে চলে আসবে। তো আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ডেস্কটপে আমাদের ফাইলটা নো কোডিং সিলেক্ট করে দিলাম। এগুলো একটা ফাইল সিলেক্ট করলাম, ঠিক আছে? এবং একটা ফাইল সিলেক্ট করলে এরা হচ্ছে আমাদের কি করবে, ফাইলটা কনভার্ট করে দিবে। এবং আই লাভ পিডিএফ বাই স্মল পিডিএফ, এরা হচ্ছে সব থেকে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে একটা। কোনটা কোনটা? এই আই লাভ পিডিএফ এবং স্মল পিডিএফ, এরা দুইজন হচ্ছে সব থেকে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে একটা। এই যে এরা দুজন, ঠিক আছে, এরা। আচ্ছা, এদেরকে নোট করে রাখতে পারেন খাতা কলমে। তো আমি এদের যে কোনো একটার মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে আমার যে একটা ইমেজ, ঠিক আছে, একটা ইমেজকে, যেহেতু এগুলো প্রিমিয়াম সাইট, তো একটা ইমেজকে যদি সিলেক্ট করতে চাই, যে এখানে সিলেক্ট করে দিব। আর একটা কনভার্ট করার থাকলে, জাস্ট আ মিনিট প্লিজ, আমি একটু সময় নিচ্ছি। ওকে, তো আমাদের এই যে যে একটা ফাইল, হ্যাঁ, এই ফাইলটা কনভার্ট করতে হলে আমি সিলেক্ট করব এবং ওপেন করে দিব। আর একটা ফাইল এরা আমাকে অ্যালাউ করবে যে ভাই তুমি একটা ফাইল কনভার্ট করতে চাচ্ছ, করো, কোনো সমস্যা নেই। বাট সমস্যাটা তখন দাঁড়াবে যখন তার বেশি ফাইল তো তোমাকে নিতে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা করতে হলে মিনিমাম তুমি 10টা নিতে পারো, কিন্তু তার জন্য আমাকে পে করতে হবে, ঠিক আছে, টাকা দিতে হবে। তো এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের ক্লায়েন্ট তো ভাই একটা দুটো আমাদেরকে কনভার্ট করতে দিবে না, তাই না?
আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অনেকগুলো কনভার্ট করতে দিবে। এছাড়া এই সকল প্রিমিয়াম সাইট গুলোতে আমরা একটা কনভার্ট করলেও আলটিমেটলি এখানে দেখেন নো ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার, ঠিক আছে, এরকম সরি নো ওসিআর, হ্যাঁ নো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার, এটা হচ্ছে কোন একটা ছবি যদি থাকে ওই ছবি থেকে টেক্সটকে স্ক্যান করে কি করবে, সরি ওই ছবি থেকে লেখাকে স্ক্যান করে লেখাতে রূপান্তর করে দিবে। এটার যে ফিচার এটাকে নো করে দিছে ও ফ্রি ভার্সনে। এটা নিতে হলে আমাদের প্রিমিয়াম নিতে হবে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার কনভার্ট স্ক্যান পিডিএফ। যদি কোনো পিডিএফ স্ক্যান করে দেয় সেক্ষেত্রে পিডিএফ বা অন্যান্য যে সকল ফাইল আছে ওগুলোকে ওরা কনভার্ট করে কি করবে, টেক্সটে রূপান্তর করে দিবে। ঠিক আছে, এটার জন্য তাদের প্রিমিয়াম নিতে হবে, না হলে আমাদের করতে দিবে না। ঠিক আছে, যাই হোক একটা করতে হলে আমরা লিটারালি আমাদের একটা ফাইলকে ধরে কনভার্ট টু এক্সেল করে দিলে ওরা এক্সেলে কনভার্ট করে দিবে। ঠিক আছে, ঠিক তেমনি এই এটা তো ছিল আই লাভ পিডিএফ, এখানে আছে কি স্মল পিডিএফ। স্মল পিডিএফ ও তাই, সবগুলো ইন্টারফেস সেম। আপনি জাস্ট লিখে সার্চ করে চুজ ফাইলে দিলেন, চুজ ফাইলে আমি এখানে দুটো যদি সিলেক্ট করতে যাই ওরা বলবে ভাই দুটো তো সিলেক্ট করা যাবে না, প্রিমিয়াম নাও, এই যে 7 দিনের ফ্রি ট্রায়াল নাও। ঠিক আছে, তো এরা একটা অ্যালাউ করবে বাট দুটো না। ঠিক আছে, কিন্তু আমরা এখানে আসলে কি কি কনভার্ট করতে পারবো, আর এগুলো ফ্রি কনভার্ট করতে হবে আমাদের। এখন আমাদের তো ভাই একটার অধিক কনভার্ট করা লাগবে, এই দুটো দিয়ে তো আমাদের হবে না, যদি এরা প্রিমিয়ার, হ্যাঁ এরা সব থেকে ভালো সার্ভিস দেয়। ঠিক আছে, তো সব থেকে ভালো সার্ভিস দেয় এবং ফ্রি এরকম একটা আছে ওয়েবসাইট, সেটা হচ্ছে অনলাইন পিডিএফ কনভার্টার। অনলাইন পিডিএফ কনভার্টার, এটার লিংক আমি আপনাদের প্রিমিয়াম রিসোর্সের মধ্যে দিয়ে দিয়েছি। কোথায় একটু দেখে আসি, এই সরি এটা না, কোথায় কোথায় কোথায়, ডাটা এন্ট্রি, প্রিমিয়াম রিসোর্স, কই কই, এই যে প্রিমিয়াম রিসোর্স, এখানে যদি দেখেন কোথায় অনলাইন পিডিএফ কনভার্টার, এই যে দেখেন, এই যে ফাইল কনভার্টিং এর জন্য এই যে অনলাইন পিডিএফ কনভার্টার, ওইটা ওই সাইটের লিংক দেওয়া আছে আপনাদের। ঠিক আছে, তো আপনারা কি করবেন, লিটারালি এই সাইটে চলে আসলেন, আসার পরে এই সাইটে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে বলবে সিলেক্ট করো ফাইল, আমরা ফাইল সিলেক্ট করতে পারবো, খালি একটা না একের অধিক ফাইল আমরা এখানে সিলেক্ট করতে পারবো, যে কোনো ফাইল হইতে পারে। ঠিক আছে, ওপেন করলে এখানে সিলেক্ট হয়ে যাবে, ইটস দ্যাট ইজি। ঠিক আছে, আর দেখেন অনেকগুলো ফাইল সিলেক্ট হয়েছে, তো আমি আপাতত এগুলোকে ক্লোজ করে একটু শর্তগুলো পড়ে শোনাই। তো এখানে আমরা ম্যাক্সিমাম 100 এমবি ফাইল সিলেক্ট করতে পারবো, তার মানে আমরা এমন ফাইল সিলেক্ট করতে পারবো যেটা মিনিমাম 100, মানে সর্বোচ্চ সাইজ 100 এমবি হতে পারে। আমি একটা সাইট মানে একটা ফাইল সিলেক্ট করে সেই একটা ফাইল সর্বোচ্চ 100 এমবি হইতে পারবে। আর যদি অনেকগুলো মিলেও 100 এমবি না হয় সমস্যা না, এটা হয় না এমনি তো। যাই হোক, এরপরে অল ফাইল টুগেদার যদি অনেকগুলো সিলেক্ট করি তাহলে সেটা 150 এমবি এক্সিড করতে পারবে না, 150 এমবির বেশি হতে পারবে না। ঠিক আছে, ইউ ক্যান সিলেক্ট আপ টু 20 ফাইল, অর্থাৎ আমি 20টা ফাইলের উপরে সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটা ফাইল হলে সেটা সর্বোচ্চ 100 এমবি হইতে পারবে, আর অনেকগুলো হলেও সেটা 150 এমবি হইতে পারবে সর্বোচ্চ। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে কি বলছে, ইউ ক্যান সিলেক্ট সেভারাল ফাইলস অ্যাট ওয়ান্স বাই প্রেসিং কন্ট্রোল কি। এটা বলতে বোঝাচ্ছে যে আমি চাইলে পরে এই কন্ট্রোল দিয়ে, এই যে এভাবে কন্ট্রোল দিয়ে বেছে বেছে মাল্টিপল সিলেকশনের মাধ্যমে যেটা খুশি সেটা সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি আপাতত আমার একটা ফাইলই সিলেক্ট করতেছি, সেটা হচ্ছে কোথায়, এই যে আমাদের এই যে নকোডিং পিডিএফটা। ঠিক আছে, কারণ আপনারা অলরেডি দেখে নিয়েছেন এখানে কিন্তু আমরা একের অধিক ফাইল সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এরপরে আসি, এই ফাইলটাকে আমরা কি করবো, এই ফাইলটাকে কি আমরা পিডিএফ এ কনভার্ট করব, ওয়ার্ডে কনভার্ট করব, এক্সেলে কনভার্ট করব, পাওয়ার পয়েন্টে কনভার্ট করব, ছবিতে রূপান্তর করব, কি করব? তো এখানে আমরা দিয়ে দিব এটাকে এক্সেলে রূপান্তর করব। তো এক্সেলে যদি কারো পুরাতন ভার্সন থাকে, এই ওয়েবসাইটের একটা প্লাস পয়েন্ট, যাদের পুরাতন ভার্সন আছে তারা পুরাতন ভার্সনে কনভার্ট করতে পারে, বাট যাদের নতুন আছে তারা সবসময় 2007 থেকে 21 এইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইবার আসে হচ্ছে আমাদের, আচ্ছা এবার আসা হচ্ছে আমাদের আসল কাজ, সেটা হচ্ছে কি, এই যে যে ফাইলটা এখানে যদি ছবি থাকে সেই ছবি কি স্ক্যান করে দেবে? হ্যাঁ স্ক্যান করে দেবে। দেখেন কি লেখা, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন ইন ইমেজ। ছবির মধ্যে এই অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন লেখাকে চিহ্নিত করে লেখাকে লেখায় রূপান্তর করে দেওয়া, অর্থাৎ ছবির লেখাকে ওটা তো সিলেক্ট করা যায় না, টেক্সট থাকলে তবেই না সিলেক্ট করা যায়। তো এই এই ফিচারটা কি করবে, এই যে নো ওসিআর, এটাকে আমি ইয়েস ওসিআর দিতে পারি। কিন্তু এই ওয়েবসাইটে ওসিআর সহ, ওসিআর ছাড়া 150টা পেজ ওরা কনভার্ট করে দিবে, এবং উইথ ওসিআর ওরা 30টা পেজ কনভার্ট করে দিবে। ঠিক আছে, এখানে ভাষা দেওয়া আছে যে আপনি কোন কোন ভাষায় কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা
এটা চুজ করে দিবেন। এরপরে অ্যাডভান্স ওসিআর অ্যাপ্লাই ক্যারেক্টার রিকগনাইজেশন নট অনলি ইন স্ক্যানস বাট দ্য হোল ফাইল কন্টেন্ট, অর্থাৎ সম্পূর্ণ জায়গায় আমি এই অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার দিতে চাচ্ছি। তো এটা দিতে পারেন, বাট আমাদের প্রয়োজন নাই তাই আমি এটা দিব না। ঠিক আছে, আপনাদের প্রয়োজন হলে এটা নিয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তো যদি কেউ স্ক্যান করা পিডিএফ দেয় বা ছবি দেয়, সেটাকে স্ক্যান করতে কি করবেন, এই যে উইথ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার এইটা ব্যবহার করবেন। ঠিক আছে। যাই হোক, এরপরে আমি এটাকে এক্সেলে কনভার্ট করতে বললে যে এখানে কনভার্টে ক্লিক করলে এটা কনভার্ট করা শুরু করে দিবে। আচ্ছা, দেখেন এই কিন্তু কনভার্ট করে আমাকে ডাউনলোড করে দিছে ভাই। ঠিক আছে, তো আমি এটাকে ওপেন করি। ওপেন করলে দেখেন এটা একটু বিষয়টাকে সেম রাখছে কিনা একটু দেখে নিই আমরা। আচ্ছা, আমরা যদি একটু দেখি কই গেল আমাদের এক্সেলটা। এই যে এক্সেল, দেখেন আমরা এখানে তৈরি করছিলাম, সামনে এনে দিছে। আচ্ছা, দেখেন তো এখানে কিন্তু আমাদের সেই ব্লক করা আমার ব্লু লাইনটা আছে, আমার টেবিলটা আছে, আমি টেক্সট গুলাকেও কিন্তু খুব পারফেক্টলি সিলেক্ট করতে পারতেছি, তাই না? আমি যেভাবে করছি ভাই সেভাবে আসছে না, বলেন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি সেভাবেই কিন্তু আসছে। আর বিষয়টা এভাবেই কাজ করে। আর আমরা প্রিমিয়াম টুলস গুলো ব্যবহার করব না, বরং এটাই ব্যবহার করব। এবং আমাদের ফাইল কনভার্সনের যে কাজগুলো, এগুলো কিভাবে কিভাবে আসতে পারে একটু দেখে ফেলি। হ্যাঁ, তো আমরা এর জন্য এখানে তো কনভার্ট করার আগে দেখায় না, আমি এর আগে একটু ই করে আসি। যেটাই কনভার্ট করতে বলুক, আপনি জাস্ট ওই ফাইল থেকে কিসে কনভার্ট করতে বলতেছে সেটা লিখে দিবেন। যেমন ফাইল দিছে পিডিএফ, পিডিএফ দিলেন, তারপর কিসে কনভার্ট করতে বলতেছে সেটা টু লিখে ওয়ার্ড এভাবে দিয়ে দিলেন। ঠিক আছে, এমনটা করলে পরে আপনাকে গুগল ঠিক ওই কনভার্টিং এরিয়াটা প্রোভাইড করবে। বাট আপনি যদি এখান থেকে কাজ করেন, আপনার এইগুলো আহামরি নাটক সিনেমা করতে হবে না। ঠিক আছে, আপনি লিটারেলি এখানে গিয়ে আপনার চাহিদা অনুযায়ী কাজ কিন্তু মানে করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা তারপরে একটু স্মল পিডিএফ ওখানে যাই, কারণ ওখানে যেহেতু অ্যাডভান্স ফিচার আছে, এখানে ওখানে প্রেজেন্টেশনটা ভালো আর কি। ঠিক আছে, তো আমি আই লাভ পিডিএফ এ আসি। আনি একটাতে গেলেই হলো। ঠিক আছে, আসলাম। আসার পরে এখানে আমরা একটু টুলস, এই যে টুলস গুলা, ঠিক আছে, এই যে এভরি টুলস ইউ নিড টু ওয়ার্ক উইথ পিডিএফ ইন ওয়ান প্লেস। আপনি যেই ধরনের কাজই করতে চান এটা এক জায়গায় পেয়ে যাবেন। এই যে এখানেও টুলস গুলো দেওয়া আছে সব, আবার এখানেও দেওয়া আছে। তো আমি একটু এক্সপ্লেন করি মার্জ পিডিএফটা কি। ধরেন পিডিএফ, এই যেমন আমরা মার্জ করলাম কেবল, তাই না? ওটাতে একটা পেজ ছিল, তাই না? তো এইভাবে যদি 10টা পেজ থাকে, 10টা পেজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন, 10টা পেজকে একটা পেজ করে দেবে এরা। আবার যদি 10টা পেজ থাকে, আপনি সেগুলোকে আলাদা করতে চান, তখন আবার স্প্লিট, স্প্লিট মানে আলাদা করা, মার্জ মানে একত্রিত করা। ঠিক আছে, তো স্প্লিট অর্থ কিন্তু ছড়ানো বাংলা অর্থ, বাট ওটা বোঝায় আলাদা করা। যাই হোক, তো আপনি 10টা পেজের একটা পিডিএফ যদি এখানে দেন, তাহলে ওটা 10টা পেজকে 10টা আলাদা পিডিএফ করে দিবে। এরপরে কম্প্রেস পিডিএফ। কম্প্রেস পিডিএফ কি? ধরেন 10 এমবির একটা পিডিএফ, এটা 10 এমবি হলে হচ্ছে না, এটা 2-5 এমবির মতো হতে হবে। তখন আপনি ওই পিডিএফটা এখানে দিয়ে দিবেন, ওটাকে কম্প্রেস করে দিবে, সাইজে কমাই দিবে। এরপরে এখানে আছে, কারণ আমরা অনেক সময় পিডিএফ আপলোড দিতে গেলে বা ক্লায়েন্টকে দিতে গেলে ক্লায়েন্ট বলে এটা সাইজ কমায় দাও। ঠিক আছে, বাট আমরা তো খুব হাই কোয়ালিটিতে সফটওয়্যার থেকে ডাইরেক্টলি যখন প্রোভাইড করি, তখন পিডিএফ এর সাইজ অনেক বেশি থাকে, তখনই কম্প্রেসটা প্রয়োজন হয়। এরপরে পিডিএফ থেকে ক্লায়েন্ট ওয়ার্ডে কনভার্ট করে দিতে বলে, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট দিতে বলে, পিডিএফ থেকে এক্সেল দিতে বলে। ঠিক আছে, তারপরে এগুলো হইলে আপনারা এই টুলস গুলা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এরপরে আমাদেরকে যদি ক্লায়েন্ট বলে যে তোমরা ওয়ার্ড থেকে পিডিএফ বা পাওয়ার পয়েন্ট এক্সেল থেকে পিডিএফ করে দাও, তখন এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে এডিট পিডিএফ, পিডিএফ কে এডিট করতে পারি এই সমস্ত জায়গা থেকে। ঠিক আছে, আর এক ভাই প্রশ্ন করলেন যে একটা একটা করে করা যাবে কিনা। হ্যাঁ, একটা একটা করলে আপনি সময়ের মধ্যে কাজ ডেলিভারি করতে পারবেন। ঠিক আছে, এরপরে আছে পিডিএফ থেকে ছবি তৈরি করা, আবার ছবির থেকে পিডিএফ তৈরি করা, এই যে অপশন গুলো আছে। তারপরে সাইন পিডিএফ, এই যে সাইন যেটা আছে ওই সাইনকে পিডিএফ এ কনভার্ট করে দেয়। ঠিক আছে, তারপরে ওয়াটারমার্ক রিমুভ করে সম্ভবত এটা। ঠিক আছে, এই যে এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। স্ট্যাম্প এন্ড ইমেজ অর টেক্সট ওভার ইওর, আচ্ছা একটা স্ট্যাম্প বা নিজের একটা সিলমোহর মারতে পারেন ওয়াটারমার্ক দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। এখানে আরো আনলিমিটেড আছে, তথ্য আছে, বাট আলটি ফ্রি। এই যে এখানে ফ্রি। এখানে ব্যাকে আসেন, ব্যাকে এসে আরেকটা, এই যে ব্যাকে এসে এইখানে দেখেন কনভার্ট। কনভার্টে কি আছে? পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে পারেন। তারপরে সার্চেবল পিডিএফ আছে, স্ক্র্যাচেবল পিডিএফ, এটা সম্ভবত পিডিএফ কে ঠিক করে। ইমেজ পিডিএফ, ইচ পিডিএফ ইজ অ্যান ইমেজ, প্রত্যেকটা পিডিএফ কি ইমেজ কনভার্ট করে দিবে। তারপরে ইজ পিডিএফ অ্যাজ সেপারেট পিডিএফ, এই যে এখানে স্প্লিট লেখা ছিল না, এই যে স্প্লিট আলাদা করা। এখানে দেখেন
এই যে ইচ পিডিএফ অ্যাজ সেপারেট পিডিএফ, অর্থাৎ একটা পিডিএফ হইলে পরে সেগুলোকে সেপারেট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, এটা হচ্ছে ফাইল ফরম্যাট ইজ রিটেইন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ড, পিডিএফ কে ওয়ার্ডে কনভার্ট করবে, অথবা যদি ছবি দেন ছবিকে ওয়ার্ডে কনভার্ট করে দিবে, ঠিক আছে। বিষয়গুলো হচ্ছে এভাবে কাজ করবে এখানে। তারপরে এক্সেল এর ক্ষেত্রেও তাই, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও তাই। আবার ইমেজ, আপনি পিডিএফ কে ইমেজে কনভার্ট করবেন, নিজে ইমেজে কনভার্ট করে দিবে। আপনি চাইলে পিডিএফ কে পিএনজি তে কনভার্ট করতে পারেন, রিচ টেক্সট ফরম্যাট। এখানে আপনাদের প্রয়োজন হয় হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর পিডিএফ, জাস্ট এতটুকুই, এর বাইরে কাজ প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপরে এখানে বাড়তি অনেকগুলো দেওয়া আছে যেগুলো ফ্রি অ্যাভেলেবেল আপনার কাজ করার জন্য, আপনি কাজ করতে পারেন। আর এখানে রিডিউস যে অপশনটা, রিডিউসটা কোথায়, রিডিউসটা হচ্ছে, একটু ওয়েট, এখানে হচ্ছে আমি একটা পিডিএফ অলরেডি সিলেক্ট করেছি, এখানে সম্ভবত ফাইল পিডিএফ কনভার্টার, এখানে রিডিউসটা কোথায়, আচ্ছা এখানে রিডিউস থাকার কথা। আচ্ছা এই যে এখানে ক্লিক করি তো হোম পেজে চলে আসে, তারপরে দেখতে পাবো। আচ্ছা এই দেখেন, ঠিক আছে, এগুলো ফাইল সিলেক্ট করার আগে এই যে রিডিউসটা হচ্ছে কম্প্রেস, চাপানো, ঠিক আছে, ওই পিডিএফ ফাইলটাকে চাপানো। তারপরে ইমেজ টু পিডিএফ, ছবিকে স্ক্যান করে পিডিএফ করে দেয়, ঠিক আছে। কমন যে জায়গাগুলো, মানে কমন যে কাজগুলো, সেগুলো যে এখানে সামনেই দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে এখানে সরাসরি ফাইল সিলেক্ট করে তারপরে হচ্ছে ওখানে অপশন গুলো পেয়ে যাচ্ছেন। যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে, এবং আলটিমেটলি আপনাদের প্রিমিয়াম টুলস এর কোনো প্রয়োজন নেই, এই অনলাইন পিডিএফ কনভার্টটা ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে কি পরবর্তী কাজ হচ্ছে টাইপিং জব। টাইপিং জবটা কি, টাইপিং জব হচ্ছে, টাইপিং জবের মধ্যে কয়েক ধরনের কাজ পড়ে। টাইপিং জব, আপনাকে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি একটা স্ক্যান করা পিডিএফ দিচ্ছি, এটাকে তুমি লিখে দাও। এটা লিখে কিভাবে দিবা, এটা লিখে সে বলবে লিখে দিতে। এখন আপনি ওই ছবিকে স্ক্যান করে টেক্সটে কনভার্ট করেন বা হাতে লিখে দেন, এটা টোটালি আপনার ব্যাপার। সে বলবে যে এটার সাইজ হইতে হবে 11, এটা হচ্ছে সফটওয়্যারের কাজটা জানতে হবে, এবং টাইপিং স্পিড অনেক ভালো থাকতে হবে। আপনাদের মধ্যে যাদের টাইপিং স্পিড 40-45 আছে তারা খুব ভালো পর্যায়ে আছেন, ঠিক আছে। তো এখানে টাইপিং স্পিড কেন ম্যাটার করে, কারণ ক্লায়েন্টের এই ডেডলাইন খুব কম সময় থাকে, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা এরকম এর মধ্যে লিখে দিতে হয়, ঠিক আছে। বা খুব কম সময় হচ্ছে, তারা হচ্ছে এরকম কয়েকদিন করে সময় দেয়, ঠিক আছে, পেজ লেখার জন্য। যাই হোক, এটা মার্কেট প্লেসের মধ্যে, মার্কেট প্লেসের বাইরে দিলে সেটা ফেক। আচ্ছা, এছাড়া টাইপিং জব হইতে পারে আর্টিকেল রাইটিং। অনেকে চিন্তা করতেছেন আর্টিকেল রাইটিংটা কি ভাই। আর্টিকেল রাইটিং হচ্ছে কোন একটা সুনির্দিষ্ট টপিকের উপরে কোনো বর্ণনা করা আর কি, বা কোন একটা, এক মিনিট, হ্যাঁ, কোনো কিছু একটা লিখে দাও। তো এখন কথা হচ্ছে কি, এই লিখে দেওয়ার বিষয়টা আপনারা অনেকে চিন্তা করতেছেন ভাই আমি তো চ্যাট জিপিটি ব্যবহার করে একেবারে কয়েক সেকেন্ডে লিখে দিতে পারবো যে কোনো টপিক, আমি তো 30 মার্কা। না, বিষয়টা একদমই ওরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন, বাট ওই আর্টিকেল ক্লায়েন্টকে দিতে পারবেন না, কারণ ওটাতে চ্যাট জিপিটির কিন্তু ই থাকে, অগ্রাধিকার থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই চ্যাট জিপিটি থেকে হচ্ছে এটা আর্টিকেল ক্রিয়েট করলেও ওটা নিজের ভাষায় লিখে দিবেন, ঠিক আছে, নিজের ভাষায় মডিফাই করে দিতে হবে। আপনি এখানে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন না, এটা আপনার নিজেরই করতে হবে। এছাড়া টাইপিং এ যারা দুর্বল আছে তারা টাইপিং টেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, টাইপিং টেস্ট, এখানে আসলে এই যে টাইপিং টেস্ট .com এ আসি, এখানে আসলে একটা ফ্রি সফটওয়্যার আছে যেটা হচ্ছে টাইপিং মাস্টার নামে বিখ্যাত। তো টাইপিং মাস্টারটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই যে আমি আবার সার্চ করছি টাইপিং মাস্টার। তো এটা এই 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 যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা টিউটোরিয়াল আপনি ইউটিউবে দেখে নিতে পারেন। এই সফটওয়্যারটা যারা ইন্টারনেট ছাড়া অফলাইনে প্র্যাকটিস করতে চান, এই সফটওয়্যারটা নিয়ে প্র্যাকটিস করবেন টাইপিং। এখান থেকে টাইপিং এর গতি বাড়াইতে পারবেন। এছাড়া যারা হচ্ছে কম্পিউটারে আছেন তারা এখানে টাইপিং টেস্ট দিবেন, এখানে দেখেন, ঠিক আছে, টিসিবি বাই এন্টারপ্রাইজেস আইএনসি, এগুলো স্ক্যান করতে পারে না এই অনলাইন টুলস গুলা। সেক্ষেত্রে এই ধরনের টেক্সট গুলো আপনাদের হাতে লিখে দিতে হবে, ঠিক আছে। এছাড়া উপায় থাকে না। তো কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এরকম হাতে লেখা দিয়ে বলবে এগুলাকে কনভার্ট করে দাও। তো সেক্ষেত্রে আপনার কনভার্ট না, বরং হাতে লিখেই ই করে দিতে হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে কোনো কিছু বুঝতে সমস্যা হলে
ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে এই অংশটা কি মার্ক করে। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে রাইটিং এবং টাইপিং জব। আচ্ছা, তো আশা করি টাইপিং এর বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসি পরবর্তীতে ফাইন্ডার। ইমেল ফাইন্ডিং একটা হিউজ এরিয়া। ইমেল ফাইন্ডিং নিয়ে আমরা অনেকগুলো ক্লাস প্রিভিয়াস এরিয়াতে করেছি। আজকে আমরা আরেকটা ক্রাইটেরিয়া দেখবো, যেটা হচ্ছে ইমেল ফাইন্ডিং। এটা হচ্ছে ক্লায়েন্ট নিজের প্রয়োজন মতো কিছু 30টা 40টা বা 10টা 20টা করে ওয়েবসাইট দিতে পারে, যে ওয়েবসাইট থেকে আমাদের তথ্য সংগ্রহ করে দিতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট এখান থেকে মূলত চেয়ে থাকে ওই সমস্ত ওয়েবসাইটের ইমেইল এবং ফোন নাম্বার, এই তথ্যগুলো চেয়ে থাকে। তো কিছু ক্ষেত্রে ক্লায়েন্টরা এভাবে ওয়েবসাইট দিয়ে দেবে, আমাদের ওয়েবসাইটটা নিয়ে নিতে হবে। ওয়েবসাইট কন্ট্রোল সি দিচ্ছি, দিয়ে আমি যেখানে ওয়েবসাইটটা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওয়েবসাইট পেস্ট করে দিলে আলটিমেটলি ক্লায়েন্ট কিন্তু এভাবে সাজিয়েও দিতে পারে, এই যে এভাবে সাজিয়ে দিতে পারে ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, অথবা এভাবে সাজিয়ে নাও দিতে পারে। আর আপনারা এই ধরনের ক্রাইটেরিয়া ফেস করছেন যেখানে কোম্পানির নাম বা ওয়েবসাইট সাজিয়ে দেয় না ক্লায়েন্ট, আপনাদের নিজেদের সাজিয়ে নিতে হয়। তো এখানে সাজিয়ে দিছে, তো এইভাবে আছে। আর যদি সাজিয়ে না দিত আপনাদের সাজিয়ে নিতে হইতো। ঠিক আছে, যাই হোক, তো আমি এখন এগুলো কালেক্ট করবো। তো একটা ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো কালেক্ট করতে হলে কি কি করতে হয় আপনারা জানেন, কন্ট্যাক্টে আসতে হয়, হ্যাঁ নতানো এগুলা। এছাড়া দেখেন এই কিছু কিছু সাইটে শুরুতেই থাকে। তো আমি এগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। আমি এক্সেলে আসি, এটা আমি ক্লোজ করে দিই যাতে যেতে সুবিধা হয়। না, এক্সেল আসার পরে আমাদের এখানে হচ্ছে ইমেলটা নিলাম এবং এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ডান। এরপরে কি আছে, পরবর্তী সাইট। পরবর্তী সাইটে কন্ট্রোল সি দিচ্ছি। আচ্ছা দেখেন, পরবর্তী সাইটে কিন্তু আমরা ফোন নাম্বারটা সামনেই পেয়ে গেলাম। এটা কপি করে নিচ্ছি, কপি। তো আমি হচ্ছে আমার এক্সেলে চলে আসি, বা আপনাকে গুগল শিটে বললে আর কিছুই না বললে গুগল শিটেই সংগ্রহ করার চেষ্টা করবেন, এটা সব থেকে বেটার। এরপরে হচ্ছে আমি পরবর্তীতে যাই, এখানে ইমেল পাচ্ছি না, ইমেল আশপাশে নাই। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে কন্ট্যাক্টে আসবো। কন্ট্যাক্টে এসে দেখবো কোনো ইমেল দেওয়া আছে কিনা। কন্ট্যাক্টে কোনো ইমেল দেওয়া নাই। আর আমরা জানি প্রত্যেকটা ওয়েবসাইটেরই অলমোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে। তো আমি এই ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে যাচ্ছি, গিয়ে দেখি এখানে কোনো ইমেল প্রোভাইড করা আছে কিনা। আর আমরা এখানে কি ইমেল কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এবং যথারীতি যেমনটা বললাম, @এর পরে কিছু থেকে তারপরে .com হচ্ছে মেইল অ্যাড্রেস। ঠিক আছে, এটা ইমেল, জিমেইল, হটমেইল অনেক কিছু হতে পারে, বা ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করার জন্য হতে পারে। ঠিক আছে, তো এখানে জিমেইল থাকতে হবে এমন কোনো কথা নেই। কপি, শেষ। এরপরে আমি এটাকে কি করবো, এটাকে আমার এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে কিছু সাইট আমরা এমন পাবো যে সাইটগুলোর হয়তো কোনো তথ্য আমাদের এখানে পাওয়া সম্ভব হবে না। এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা একটা নিচ্ছে, আর একটা নেই ওয়েবসাইট, সেটা হচ্ছে একটা সাইট নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে। তো এই যে দেখেন এখানে ফোন নাম্বার আছে। আচ্ছা, ফোন নাম্বারটা কপি করে নিলাম। সোশ্যাল মিডিয়াতে চলে আসি। সোশ্যাল মিডিয়াতে দেখি ইমেল পাচ্ছি কিনা। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা ইমেল পেয়ে গেছি, তাই না? আর এটা খুব সহজ একটা মাধ্যম তথ্য সংগ্রহ করার। বাট ইন কেস যদি আমরা এরকম কিছু না পাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব, এক্সট্রাক্টর বলা চলে এটাকে, যেটার নাম হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। ঠিক আছে, আমি এখানে লিখে সার্চ করি ইমেইল এক্সট্রাক্টর। আর এইটা হচ্ছে এই যে হচ্ছে ওর চেহারা, ইমেইল এক্সট্রাক্টরের চেহারা। ঠিক আছে, একটা চেইনের মতো। এই হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর, খেয়াল করছেন? তো এটা আপনারা অ্যাড করে নেবেন নিজেদের ক্রমে এবং অ্যাড করে এটাকে প্রিন্ট করে ফেলবেন। ঠিক আছে, এটা আমি আর অ্যাড করে দেখাচ্ছি না, যেহেতু আপনারা অ্যাড করার ব্যাপারে যথেষ্ট জানেন। তো এখন কোন একটা সাইট থেকে এই তথ্য সংগ্রহ করতে হইলে আমরা কি করতে পারি? এটা অবশ্যই ফেসবুকে রান করাবেন না কখনোই। ঠিক আছে, কারণ ফেসবুক এটা অ্যালাউ করে না। এটা ফেসবুকে রান করালে ফেসবুক কিন্তু রান হবে না। ঠিক আছে, তো আমি একটু ব্যাকে চলে আসি। ব্যাকে এসে এখান থেকে, এখানে না, একটু সম্ভবত এখানে দেখেন
এখানে আমি যদি রান করাইতে চাই, এই এক্সটেনশন আছে, একটু আসি, এই এক্সটেনশনটা কিন্তু শুরুতে এমন একটা অবস্থায় থাকবে, এই যে এখানে দেখেন যে কোনো একটা এক্সটেনশন আপনি যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দিস ক্যান রিড অনলি দিস সাইট ডাটা, এই যে অপশন ইমেল এক্সট্রাক্টর ঠিক নিচে, এখান থেকে দেখবেন অল সাইট দিলে যে সাইটে যাবেন সেই সাইট থেকে ইমেল সংগ্রহ করে ফেলবে। বাট এটাকে আপনি রাখবেন when you click the extension, যখন এক্সটেনশনে ক্লিক করবেন তখন এটা কাজ করবে। এই অবস্থায় রাখলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে সহজে চলাচল করতে পারবেন, যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ ও কাজ করবে না, তাহলে আপনার ফেসবুকে কোনো সমস্যা হবে না। তাহলে আপনি এটাকে when you click the extension এই মোডে রাখবেন। তারপরে রেখে এখন দেখেন এই এখানে তো চলে আসলাম, ঠিক আছে, এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করে আমি এখানে কোনো ইমেল পাই নাই, বাট আমি যদি এক্সটেনশনে ক্লিক করি তাহলে এক্সটেনশন এই সাইটের একটা ইমেল আমাকে কালেক্ট করে দিবে। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে jo@, এই যে এই সাইটে আছে এমন একটা ইমেল আমাকে কালেক্ট করে দিল সে, ঠিক আছে। তো এটা আপনারা ব্যবহার করবেন ইমেল থেকে, সরি ওয়েবসাইট থেকে খুব দ্রুত তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করবেন, ঠিক আছে। আর ইন কেস যদি আপনি এইটাকে ব্যবহার না করে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান করতে পারেন, বাট কিছু কিছু প্ল্যাটফর্ম এমন আছে যে প্ল্যাটফর্ম গুলোতে দেখেন আমি যদি এখন ক্লিক করি এই প্ল্যাটফর্মে কোনো ইমেইলই নাই বা কোনো ইমেল দেওয়াই হয় নাই, সেক্ষেত্রে এই এক্সটেনশন কোনো ইমেল আপনাকে দিতে পারবে না। তাহলে কি করবেন, তাহলে এই ইমেলের মানে এই ওয়েবসাইটের জন্য কপি করলেন, এই ওয়েবসাইটের জন্য আপনি এখানে আসলাম, এই ওয়েবসাইটের জন্য পেস্ট করে দিচ্ছি নাম্বার, এই ওয়েবসাইটের জন্য তাহলে আমি ইমেল কিভাবে সংগ্রহ করব। যেমনটা আপনারা জানেন এক্সটেনশন কাজ না করলে আমরা শুরু থেকে করে আসছি ফেসবুক, এই প্রত্যেকটা ওয়েবসাইটের ফেসবুক প্ল্যাটফর্মে চলে আসবো, ফেসবুকে আসলে আমরা কিছু না কিছু তথ্য পেয়ে যাব। এই প্ল্যাটফর্মের ফেসবুকে চলে আসলে এই দেখেন এই যে ফেসবুক, কিন্তু এই যে ফেসবুক কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে facebook@urbanautocare.com, এই যে ফেসবুকের ইমেল পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তো ওই প্ল্যাটফর্মের কোন একটা মেইল পেলেই হচ্ছে, এই যে পেয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে আমরা ই করবো। হ্যাঁ, এরপরে দেখেন, আচ্ছা বড় হাতের আসলে এটা আপনি ছোট হাতের করে নেবেন, এটা হচ্ছে ওরা বড় হাতের করে দিচ্ছে, ঠিক আছে, এটা ছোট হাতের করে নেবেন আপনারা ম্যানুয়ালি। আচ্ছা এবার আসি আমাদের লাস্ট ওয়েবসাইটে, আরো একটা ত্রুটি দেখাবো ওয়েবসাইটের, যার জন্য লাস্টটা সাজানো। যেমন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি আমি এখন লিখে সার্চ করি, পেস্ট, আচ্ছা আচ্ছা এই ওয়েবসাইটটা চলে আসছে, আচ্ছা এটা তো চলে আসছে, এটা তো কোনো ভুল নাই, ভালো কথা চলে আসছে। তো এখন দেখি এটার ফোন নাম্বার কোথায় পাওয়া যায়, এই যে ফোন নাম্বার ইমেল দেওয়া আছে। এছাড়া আমি যদি এখানে ক্লিক করি ও আমাকে দুইটা ইমেল দিছে, এখানে একটা ইমেল আছে ও আমাকে দুইটা দিছে, একটা হচ্ছে এই যে ইউরোপিয়ান, এই যে এটা, আর একটা হচ্ছে ওল্ড স্কুল গ্যারাজ, এই গ্যারাজের নামে একটা। তো আমি এই গ্যারাজের নাম একটা নিব, ঠিক আছে, কপি, এটাও নিতে পারি, অথবা রাইট টু ইমেল, ঠিক আছে, ওনাদেরকে ইমেল করার জন্য এটাতেও লিখতে পারি, ঠিক আছে। আমি এটাই নিয়ে নিই, যেটা প্রেজেন্ট করা আছে সেটাই নিচ্ছি, কপি করে নিলাম, এটাকে আমি এবার এক্সেলে প্রেজেন্ট করে দিচ্ছি। আচ্ছা এবার এটাকে আমি এক্সেলে প্রেজেন্ট করে দিচ্ছি, এই যে এখানে, এই তো ঠিক আছে। এই যে বড় ছোট হয়ে গেছে, এগুলোকে ঠিক করতে আমি এখন এইগুলোর এই যে ক্লিয়ারে এসে ক্লিয়ার ফরম্যাটস এখানে ক্লিক করে দিলাম, ফরম্যাট গুলো ক্লিয়ার হয়ে গেল। এখন কোন একটা ওয়েবসাইট এ যদি ত্রুটি থাকে আর ওই ওয়েবসাইটটা যদি না আসে আপনার, তাহলে কি করবেন, তাহলে ওই ওয়েবসাইটের যে নাম, ঠিক আছে, ওই নামটা জাস্ট নামটা .com, এই যে http এর আগে পরে এই যে .com এর আগে যে নামটা থাকে ওয়েবসাইটের নামটা, কোম্পানির নামটা, ওই নামটা নিবেন, নামটা নিয়ে গুগলে আসবেন ভাই, গুগলে এসে সার্চ করে দিবেন, ঠিক আছে। সার্চ করে দিলে দেখবেন ও আমাকে বলবে এই ওয়েবসাইটের নামে কিন্তু ভুল আছে, এই যে হচ্ছে ইউরোপিয়ান গ্যারাজ, ঠিক আছে, আর এটার বানান হবে এরকম, এই যে হচ্ছে বিষয়টা, ঠিক আছে, সাইটটা ওটা। বাট যদি ভুল হয় না আসে, সেক্ষেত্রে আপনি ওই ওয়েবসাইটের নামের যে মূল অংশটুকু http এর পরে, হ্যাঁ, ওই মূল অংশটুকু নিয়ে গুগলে সার্চ করবেন, তাহলে ওইটার আপনি যে কি বলে সাজেশন থাকে ওইটা পেয়ে যাবেন, এই যে ইউরোপিয়ান গ্যারাজ NIC, এই যে আমি ওয়েবসাইট সবকিছু পেয়ে গেছি, ঠিক আছে। তো ইন কেস, হ্যাঁ ডোমেইন নেম, ডোমেইন না ডোমেইন নেম বলো এটাকে। তো ধরেন এইটা, হ্যাঁ যেমনটা বললাম, আপনারা কি বুঝতে পারতেছেন যে আমাদের ওয়েবসাইট যদি ভুল থাকে, ওয়েবসাইটে যদি কোনো তথ্য না আসে, তাহলে আমরা কি করব, ওয়েবসাইটের ওই www.henotheno.com এগুলো বাদ দিয়ে ওয়েবসাইটের যে মূল অংশটুকু নামটা নিয়ে গুগলে সার্চ করবো, ঠিক আছে। নামটা নিয়ে গুগলে সার্চ করলে ওই ডোমেইনটা সরাসরি না আসুক, বাট ওই কোম্পানি তো চলে আসবে, তাই না, আমি কোম্পানিতে গেলে ইজিলি তথ্যগুলো নিয়ে নিতে পারবো, ঠিক আছে।
এই হচ্ছে বিষয়। এই দেখেন চলে আসছে, একই একই সাইটে চলে আসছে আবার, দেখছেন? তো এভাবে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এটা ছিল আমাদের স্টাডি ইমেইল ওয়ার্ক, ইমেল কনভার্সন। এবং এই ইমেইলের কাজগুলো 30টা 40টা 20টা 25টা এরকম করে আসে, ঠিক আছে? আর এগুলো চেক করতে গেলে আপনারা গুগলে অনেক ফ্রি টুল পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইমেইল ভ্যালিডেটর বা ভ্যালিডেশন লিখে সার্চ করলে দেখবেন এই যে ফ্রি ইমেইল অ্যাড্রেস ভ্যালিডেটর, এখানে লিখে সার্চ করলে এই যে আপনি জাস্ট এই যে ইমেইলটা দিয়ে ভ্যালিড কিনা সেটা চেক করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা ইমেল নিয়ে আসি এখানে। আচ্ছা, এখানে একটা ইমেল দিচ্ছি, এখানে এই যে ইমেলটা দিলাম, ইমেলটা দিয়ে এই যে চেক করলাম ভ্যালিডেট। এই দেখেন কমপ্লিট সিকিউরিটি চেক। এই যে আমাকে এই যে রোবট, এটা আমি রোবট কিনা এটা চেক করতে বলতেছে, এখন ভ্যালিডেট করতে বলি, এখন ওরা বলে দেবে এটা ভ্যালিড কিনা। এই যে ডেলিভার্ড ভ্যালিড ইমেল, এটা হচ্ছে একটা ভ্যালিড ইমেল স্ট্যাটাস উইথ নো হাই রিস্ক ফ্যাক্টর, কোনো রিস্ক নাই, ঠিক আছে? তো আলটিমেটলি যেগুলো ওয়েবসাইটে প্রোভাইড করা থাকে যোগাযোগের জন্য, এটা ওরা কোনো রিস্ক থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এগুলো চেক করার প্রয়োজন পড়ে না। তারপরে যদি ক্লায়েন্ট খুব রিকোয়েস্ট করে, ক্লায়েন্টকে এগুলো চেক করে দিবেন আপনারা, কেমন? আচ্ছা, তো এত দূরে ছিল আমাদের আজকের ক্লাস, এ পর্যন্তই, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটু চ্যাট সেকশনে সবাই কনফার্ম করবেন যে আজকের ক্লাসের অংশগুলো বুঝতে পেরেছেন কিনা।